ভারতীয় টিম যখন আয়ারল্যান্ডে গেল তখন প্রথম ম্যাচে হারলো, আমরা প্রচণ্ড লজ্জা পেলাম। তারপরে 2 ম্যাচে সিরিজ হারলো, আরও আমরা লজ্জায় রাঙা হয়ে গেলাম। তারপরে ইংল্যান্ডে এসে প্রথম ম্যাচটা কোনো ফলাফল হয়নি, সেটাই এখনও পর্যন্ত আমাদের সবথেকে বেশি সাকসেস। তারপরে যে 3টে ম্যাচ হয়েছে সেই 3টে ম্যাচে পরপর হেরে সিরিজ গতকাল রাত্রে আমরা একেবারে ইংল্যান্ডের চরণে দিয়ে দিয়েছি। এই এতগুলো হারের পর এবং পরপর 2টো সিরিজ খোয়ানোর পর যেখানে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, এখন আমাদের দেখে লজ্জাও মুখ লুকিয়ে পালাচ্ছে। এক একটা সময় এরকম হয় যে আপনি মার খেতে 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 আপনার আর ব্যথার অনুভূতি থাকে না। আমাদের হয়েছে সেই অবস্থা। আমরা লজ্জা পেতে 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 এখন আর আমাদের লজ্জা লাগছে না। আমাদের একেবারে দুকান কাটা নির্লজ্জ হয়ে গেছি আমরা ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা। আর আমাদের এই নির্লজ্জ কান কাটা বানিয়েছে আমাদের ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে এই দুজনের কথা না বললেই নয়, অনবদ্য অসাধারণ আমাদের দল বানিয়েছে এবং সেই দলকে দেখে মনে হচ্ছে যেন কেনিয়া বনাম খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার। আর এখানে পরপর দুর্মুষ করছে আমাদেরকে। অনেকে জ্ঞান দেবেন, খেলায় তো হার জিত আছে, জ্ঞান পরে শুনবো। ওই জ্ঞানটুকু আমাদেরও আছে যে খেলায় হার জিত আছে। তবে এটুকু বলতে পারি, হার জিত আলাদা আর একেবারে ওই গঙ্গার বা নদীর ধারে ওই ধোপারা কাপড় কাচে না, ওই কাপড় কাচা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। হার অবশ্যই একটা খেলার অঙ্গ, এবং সেই হার যদি হয় লড়াই করে, যদি একেবারে শেষ বলে টান টান উত্তেজনায় নিয়ে যায় ম্যাচটাকে দুই দল, এবং তারপর যে দলই হারুক না কেন আমি বলবো সেটা সম্মানের হার। কিন্তু একেবারে মাঠে ফেলে কি বলবো, দুর্মুষের মতো ঠুকে ঠুকে মাটি খুঁড়ে তার মধ্যে পুঁতে দেওয়া, তার উপরে আবার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ভারতীয় দল, আর এই হচ্ছে আমাদের কোচ, এবং এই হচ্ছে আমাদের সিলেক্টরদের চিফ অজিত আগারকার। এনারা আমাদের দল চালাচ্ছেন এবং আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের নিয়ে ছেলে খেলা করছেন, বিশেষ করে মানসিকতা নিয়ে। আমাদের এই বিসিসিআই হচ্ছে গিয়ে পৃথিবীর এই যে ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে সব থেকে বড়, ধনী। কি এসে গেছে তাতে? কি এসে গেল? ক্রিকেটাররা তো কোটি কোটি কামাচ্ছে, তাতে আমাদের আপত্তি নেই, তারা ভালো খেলবে, কামাবে, কোচ কামাবে, টিমের সঙ্গে জড়িত প্রত্যেকে কামাবে। কিন্তু এটা কোন ধরনের টিম? হতেই পারে 5 ম্যাচের সিরিজে সিরিজ খোয়ালো, কিন্তু 3-2, 3-2 হোক মিনিমাম, তাতেও তো খানিকটা আমরা বলতে পারি যে হ্যাঁ খেলায় হার জিত আছে, সব সময় সব সিরিজ জেতা যায় না, সে মেনে নেওয়া যায়। কিন্তু এই ধরনের একেবারে নিজেদের স্যারেন্ডার করে দেওয়া, লজ্জার একটা পরিস্থিতি তৈরি করা, এটা কোন ধরনের টিম ম্যানেজমেন্ট আর কোন ধরনের আমাদের প্ল্যান প্রোগ্রাম? তারপরেও আমাদের টিম নাকি এখন ট্রানজিশনের মধ্যে আছে। কে বলছে? বলছে শ্রেয়াস আইয়ার। এত কিছু খারাপের মধ্যেও এটুকু বলতে পারি, গতকাল যে চতুর্থ ম্যাচ হয়েছে সেখানে এই একমাত্র ব্যক্তি যে 80 রান করেছে 49 বলে, 4টে 4, 5টা 6 আছে এবং নট আউট ছিল। আর তারপরে 80-র পরে আমাদের বাকি যে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর সেটা হচ্ছে গিয়ে 22। সেটা কার? সেটা হচ্ছে শিবম দুবের, তাও আবার 23 বলে 22, দুটোই মাত্র 4, বাকি আর কারুর কিছু নেই। আমরা বৈভবকে নিয়ে নাচানাচি করেছিলাম, কেন ওকে নেওয়া হচ্ছে না, ওকে দলে চান্স দেওয়া উচিত। বৈভবও খুব কিছু করতে পারেনি। প্রথম ম্যাচে 14, পরের ম্যাচে 13, আর গতকালকের ম্যাচে 15। 13, 14, 15 হচ্ছে তার স্কোর। সবকটাতেই আগ্রাসী মনোভাব ছিল। ওকে এখন বলে লাভ নেই, সবে এসছে, ওকে সময় দেওয়া দরকার। কিন্তু অভিজ্ঞ যারা ব্যাটার, ঈশান কিষান, অভিষেক শর্মা তো তাও আগের ম্যাচে কিছু করেছিল, ঈশান কিষান এই সিরিজে কি করছে? তিলক বর্মা কি করছে? শিবম দুবেও কিছু করতে পারছে না। ফিনিশার কোথায়? রিঙ্কু সিং কেন দলে নেই? এই প্রশ্নগুলো কে করবে? কারা করবে? কে উত্তর দেবে? যারা উত্তর দেওয়ার অধিকারী আমার মনে হয় তাদেরকে এবার নিয়ে এবার প্রশ্ন করার সময় এসে গেছে।
সময় নয়, সময় পেরিয়ে গেছে। দিনের পর দিন গৌতম গম্ভীর তার নিজের প্রিয় খেলোয়াড়দেরকে খেলাবে কেন? রজত পাতিদার কি যোগ্য নয়? রিঙ্কু সিং কোন দোষে তাকে সরানো হলো? তিলক বর্মা ফিনিশার, হ্যাঁ এশিয়া কাপের একটা ম্যাচে বা ফাইনালে ফিনিশ করেছে, সেখানেও রিঙ্কু সিং ছিল, কিন্তু বাকি একটা ম্যাচের উপর নির্ভর করে এই রকমভাবে দিনের পর দিন চলতে থাকলে তাহলে কিন্তু ওই যা হয়েছে সেটাই চলবে, সেটাই হতে থাকবে। বিশ্বাস করুন, কালকে রাতে ম্যাচ শেষের পর মাথাটা এমন গরম হয়ে গেছে যে তখন না, যদি ভিডিও বানাতাম তাহলে খুব কাঁচা 4-5খানা খিস্তি কয়েকজনের নামে বেরোতো। ভাগ্য ভালো আমি তখন রাতে আর ভিডিও বানাইনি, কারণ মুখটা আর তখন খারাপ করতে ইচ্ছা করছিল না। শত হলো আমাদের ভারতীয় প্লেয়ার, এদের নিয়ে আমরা অনেক সময় অহংকার করি, এখন চলছে এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা, তার জন্য গালাগালিটা অ্যাভয়েড করেছি। ভেবেছিলাম সকালে ঠান্ডা মাথায় ভিডিও বানাবো, কিন্তু এখনও মাথা গরম হয়ে যাচ্ছে। এই হচ্ছে টিমের অবস্থা। ওই যে বলছি, আমাদের দেখে এখন লজ্জায় মুখ লুকাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কে কি করেছে আজকের, মানে এই লাস্ট খেলায়? বৈভবকে আমি ধরলাম যে ঠিক আছে, নতুন ছেলে, বাচ্চা ছেলে, মানে আমাদের ভারতের ইতিহাসের সব থেকে কম বয়সে ডেবিউ করেছে। ওর জায়গায় তো সঞ্জুও ছিল, সঞ্জুও তো এর আগের 3টে ম্যাচ খেলেছে, সেখানে কিছু করতে পারেনি, তবু তো 13, 14, 15 করেছে, আমি ওর ব্যাপারটা রাখলাম। অভিষেক 2-1টা ম্যাচ ভালোও খেলেছে, আবার খারাপও খেলেছে। প্রত্যেক দিন সবাই ভালো খেলবে এটাও আশা করা যায় না, তাই অভিষেককেও যদি সরিয়ে রাখি। অভিষেক কালকে কত করেছে? অভিষেক 14 বলে 16 রান করেছে এবং 2টো 4। বৈভব 10 বলে 15, 1টা 4, 1টা 6। ঈশান কি করেছে? 6টা বল খেলেছে, 6টা বল খেলে মাত্র 4 রান, কোনো 4-6 নেই। শ্রেয়াস আইয়ারের কথা তো বললাম, শ্রেয়াস অন্তত এই খারাপের মধ্যেও একটা ভালো পারফরমেন্স করেছে, যদিও বোলিং যখন ভারত করে সেই সময় দেখিনি সেই রকমভাবে অধিনায়কত্ব। হ্যাঁ, ব্যাটিং বা ব্যাট করতে যখন এসছিল তখন একটা অধিনায়কোচিত ইনিংস হয়তো খেলেছে, হয়তোই বলছি, কারণ ওর থেকে হ্যারি ব্রুক আরও বেটার খেলেছে। 49 বলে 80, 4টে 4, 5খানা 6 হচ্ছে গিয়ে শ্রেয়াস আইয়ার। শিবম দুবে 23 বলে 22 রান, 2টো 4 মাত্র। তিলক বর্মা কি করেছে? 8 বলে 11 রান, 1টা 6। ওয়াশিংটন সুন্দর 8 বলে 5, কোনো 4-6 নেই। ওয়াশিংটন সুন্দরকে আমি জানি না কেন খেলানো হচ্ছে। ওয়াশিংটন সুন্দর এই দলে থাকার যোগ্য নয়। ওয়াশিংটন সুন্দর খেলুক, কি বলে, টেস্ট খেলুক। অক্ষর প্যাটেল কি করেছে? 2 বলে 1 রান, তখন তো কিছু করার ছিল না, রান আউটও হয়েছে শেষে এসে, কিছু করার ছিল না তখন। ভারত তুলেছিল 158, 7 উইকেটে। আর আমাদের বোলারদের পারফরমেন্স যদি দেখেন, তাহলে আমি যদি অর্শদীপকে দিয়ে শুরু করি, অর্শদীপ 3 ওভার 5 বল করেছে, একটা মেডেন নিয়েছে, তার মধ্যে একটা মেডেন নেওয়ার পরেও তার মানে বাকি যে 2.5 ওভার বা আরও 3 ওভারই ধরি আমি, সেই 3 ওভারে দিয়েছে 41 রান, একটা উইকেট নিয়েছে। 10.70 হচ্ছে গিয়ে ওর ইকোনমি। এবার আসি প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা যতই খারাপ খেলুক, ও হচ্ছে গিয়ে গৌতম গম্ভীরের একেবারে বাড়ির সদস্য, তাই ওকে নেওয়াই হবে। মোহাম্মদ শামি চান্স পাবে না, মোহাম্মদ সিরাজ হঠাৎ করে চোট পেয়ে যাবে, বুমরাকে তো ঠিক আছে বিশ্রামে পাঠানোই দরকার, আর কেউ নেই। প্রসিদ্ধ কৃষ্ণা বারে ফ্লপ হচ্ছে, তারপরেও ওকে নিয়ে এসে খেলানো হচ্ছে। এটা কি ভারতের জনগণের যে অ্যাকচুয়ালি এরা যে স্পন্সর পায়, সে তো সাধারণ মানুষেরই টাকা। বিসিসিআই তো সাধারণ মানুষেরই টাকাতে চলে, যা স্পন্সর পায় সব কিছুই তো সাধারণ মানুষই সেই প্রোডাক্টটা কিনছে বলে কোম্পানির এই টাকাটা এদের স্পন্সর হিসেবে দিতে পারছে। অ্যাপেলো টায়ার যে বুকে নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে, অ্যাপেলো টায়ার যে কোটি কোটি টাকা দিচ্ছে, অ্যাপেলো টায়ারটা মানুষরা কিনছে তবে তো সেই কোম্পানি দিতে পারছে। সব জায়গাতেই তাই। ক্রিকেটটা চলছে সাধারণ মানুষ দেখছে বলে তো, না হলে কোন চ্যানেল দেখাবে সাধারণ মানুষ যদি না দেখে?
ফলে পুরোটাই সাধারণ মানুষের উপরই বেস করা। প্রসিদ্ধ কৃষ্ণা কালকে 3 ওভার বল করে 26 রান দিয়েছে এবং 8.67 ইকোনমি। এই যতজন বোলার ছিল তাদের মধ্যে এর ইকোনমি বেস্ট, যেটা 8.67। আসি প্রিন্স যাদব নতুন প্লেয়ার, ওকে সময় দিতে হবে। আগের দিন ভালো বল করেছে, এখানে 3 ওভার বল করে 28 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। প্রসিদ্ধ কৃষ্ণাও কোনো উইকেট পায়নি এবং 9.33 হচ্ছে ইকোনমি। আমি বলবো বেটার দ্যান অর্শদীপ ইকোনমির দিক থেকে। অক্ষর প্যাটেল কালকে যে বল করেছে সেখানে 2 ওভার বল করে 24 রান দিয়েছে, কোনো উইকেট নেই, 12 ইকোনমি। আর ওয়াশিংটন সুন্দর 1 ওভার বল করেছে 19 রান দিয়েছে, 19ই ইকোনমি। এই হচ্ছে পরিস্থিতি। শিবম দুবে 1 ওভার বল করেছে, সেখানে 15 রান দিয়েছে, 15 ইকোনমি। এই ওয়াশিংটন সুন্দরকে কেন রাখা হচ্ছে এই দলে? আমার তো মনে হয় ওয়াশিংটন সুন্দরের লাইফটাকে শেষ করে দেওয়া হবে। তার যে ক্রিকেট সেটা টেস্টের জন্য ঠিকঠাক, এইখানে এত মার খেতে খেতে জনগণের কাছে এমন নেগেটিভিটি তৈরি হবে ওয়াশিংটন সুন্দরের নামে, ব্যাট হাতেও ফ্লপ, বল হাতেও ফ্লপ। ফলে টেস্টে ওকে দেখলেও মানুষ আটকে উঠবে, বলবে এই সে প্লেয়ার না, 1 ওভারে 19 রান খায়। আয়ারল্যান্ডের কাছেও 1 ওভারে 19 রান খেয়েছিল, এখানেও 1 ওভারে 19 রান খেলো। 19টা ওর জার্সির নাম্বার হয়ে যাওয়া উচিত। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আমরা যদি একটু ছোট্টর উপরে ম্যাচের সামারিটা দেখি, তাহলে হ্যারি ব্রুক ওদের হচ্ছে গিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। খুব ছোট্টর উপরে সামারি দেখব। ভারত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 158 রান করেছিল। ইংল্যান্ড 13 ওভার 5 বল খেলে 1 উইকেট হারিয়ে 159 তুলে দেয়। 9 উইকেট বাকি থাকতে, 37 বল বাকি থাকতে ইংল্যান্ড এই ম্যাচ জিতে নেয়। হ্যারি ব্রুক হচ্ছে 79। আমাদের হয়ে যারা ব্যাটার তারা হচ্ছে 80, শ্রেয়াস 22, শিবম আর অভিষেক 16। ওদের জোফরা আর্চার ভালো বল করেছে, 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট এবং বৈভবের উইকেটটা ওই নিয়েছিল প্রথম উইকেট। জস টাং 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট, উইল জ্যাক্স 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট। ওদের হ্যারি ব্রুক প্লেয়ার অফ দ্য ম্যাচ, অধিনায়ক, 35 বলে 79, ফিল শট 42 বলে 59, জস বাটলার 8 বলে 8। আর কি, কিচ্ছু বলার নেই। আমাদের অর্শদীপই একটা উইকেট পেয়েছে, আর কেউ কোনো উইকেট পায়নি। বাকি তো বোলারদের নিয়ে আলোচনা করলাম। এই হচ্ছে পরিস্থিতি। জানাবেন বন্ধুরা আপনারা কতটা লজ্জা পাচ্ছেন, নাকি আপনাদের দেখেও লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। পরে দেখা হচ্ছে আবার অন্যান্য খবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।